হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, দুলেন্দ্র ভৌমিকের লেখা আলেকজান্ডারের পিসি। সংখ্যাগরিষ্ঠ বাঙালি ছেলেদের মতো আমাদেরও একটি ক্লাব ছিল। সেই প্রবাদের মতোই কয়েকজন বাঙালি একত্রিত হলেই যেমন ক্লাব করে, এবং সেই ক্লাবই একদিন দুর্গাপূজার আয়োজন করে বছর বছর দুর্গাপূজা চালিয়ে যায়। আমরাও ঠিক তাই করেছিলাম। ইচ্ছে ছিল সেই ক্লাবের নাম দেব কিশোর সংঘ, কিন্তু ওই একই নামে দুটি ক্লাব ইতিমধ্যে প্রতিষ্ঠিত হওয়ায় আমাদের আশা পূর্ণ হলো না। প্রথম ক্লাবটি কিশোর সংঘ, এবং সেই সংঘ ছেড়ে যেসব ধীরে কিশোররা চলে এসেছিলেন তারা তাদের ক্লাবের নাম দিলেন নব কিশোর সংঘ। তাই বাধ্য হয়েই আমাদের এক ধাপ নিচে নেবে ক্লাবের নাম রাখতে হলো বালক সংঘ, যদিও বয়সের বিচারে আমরা কেউই বালক ছিলাম না, বরং কিশোর বলাই সঙ্গত। আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে একজনের নাম ছিল গদা, আর একজনের নাম ন্যাড়া। ন্যাড়ার মাথায় শৈশবকাল থেকেই কোনো চুল ছিল না। কেন যে চুল গজায়নি কে জানে। অনুর্বর বা পতিত জমির কথা শুনেছি, কিন্তু এমন অনুর্বর মাথার দেখা পাওয়া খুব কঠিন। ন্যাড়াকে সবাই ডাকত নেরু বলে। মাথায় চুল নেই, সেই কারণে ন্যাড়া বা নেরু বলার একটা কারণ না হয় বোঝা যেত, কিন্তু গদার নামের সঙ্গে তার চেহারার বিস্তর ফারাক। কচুল্লতির মতো রোগা হিলহিলে চেহারা। গদা তো দূরের কথা, 5 কেজির একটা ব্যাগও তুলতে পারত না। গদার স্বাস্থ্যের উন্নতির জন্য গদার পিসি কম চেষ্টা করেনি। ওদের বাড়িতে পিসিতন্ত্র বড্ড জোরদার। পিসির কথাই শেষ কথা, তার মুখের ওপর কেউ কথা বলতে সাহস পায় না। গদাদের গোয়ালে খান সাথে গরু, সারা বছর দুধের যোগান অব্যাহত। দুধের মোটা সর, দই, ছানা অনেক কিছু খাইয়েও গদাকে কিংবা গদার গায়ে 250 গ্রাম মাংস বাড়ানো যায়নি। তবু কেন যে ওর নাম গদা ঘোষ কে জানে। গদা নিজেই যখন জানে না, তখন আমাদের জানার আর কোনো উপায় নেই। আমাদের বালক সংঘের কর্মসূচির মধ্যে ছিল বিকেলে ফুটবল খেলা, শীতকালে ছুটির দিনে দুপুরে কিংবা দুপুর গড়াবার পরে পরেই ক্রিকেট খেলা। এখনকার মতো সারা বছর ক্রিকেট খেলার রেওয়াজ তখনও এখানে তৈরি হয়নি। এখনকার মতো দেখতে ফুটবলও ছিল না। বলকে রোজ পাম্প দিয়ে ফোলাতে হতো, তারপর সেই বলের মুখে লাগানো সুতো দিয়ে বল বাঁধতে হতো। এসব কাজে দক্ষ ছিল ন্যাড়া। ন্যাড়ার বাবার ছিল বাজারে সাইকেল, রিক্সা ইত্যাদি সারানোর দোকান। ওই দোকান থেকে বলে পাম্প দিয়ে নিয়ে আসতো। তবে খেলা যাই হোক, ক্রিকেট খেলা নিজেদের মধ্যে দল করে কিংবা অন্য ক্লাবের সঙ্গে ম্যাচ, সেই খেলায় লাঞ্চের কোনো অভাব কোনো দিন ঘটেনি। ফুটবলের হাফ টাইমে শুধু লেবু নুন থাকলেও খেলা শেষে মুড়ি মুড়কির ঠোয়া হাজির। এ সবই জুটত গদার কল্যাণে। খেলাধুলো করলে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, এই কথাটা জানার পর পিসির কৃপায় আমাদের খেলার জিনিসের অভাব হতো না। গদার পিসি অত্যধিক মুখরা হলেও তার মন ছিল বড় ভালো। গদাকে যেমন কঠিন শাসন করতেন, তেমনি বড্ড বেশি রকমের ভালোবাসতেন। গদার বাবা চটকলে একটা চাকরি করলেও গোটা সংসার সামলাতেন তিনি একা। লোকে যেমন বলে উনি রেগে গেলে, তেমন কথা গদার পিসির ক্ষেত্রে খাটবে না। পিসি রেগে যেতেন না, রেগেই থাকতেন। লোকের রটনা, গদার পিসির মেজাজের আঁচ পেয়েই নাকি গদার পিসে মশাই বিয়ের 3 মাসের মধ্যেই গয়া এক্সপ্রেসে চেপে গয়ায় গিয়ে নিজের পিণ্ডি নিজে দিয়ে সন্ন্যাসী হয়ে দেওঘরের তপোবন নাকি চিত্রকূট
কোনো একটা পাহাড়ের মাথায় সেই যে উঠে বসেছেন, আজও নাকি নামেননি। এসব নিয়ে পিসির কখনো কোনো মনোবেদনা ছিল কি না গদা অথবা গদার বাবা কেউই জানেন না। পিসির বাড়ির পিছনে অনেকটা জমি, সেই জমিতে নানা রকমের গাছ, শুধু ফল ফুলের গাছ নয়, অনেক তরি তরকারির গাছ থাকায় একে ওকে দিয়ে থুয়ে বাজারে বিক্রি করেও বেশ টাকা পাওয়া যায়। পিসির শুধু গদা আর গোয়ালের গরু নিয়ে ভয়। যদি গদা বা গরু হারিয়ে যায়, কেউ চুরি করে, তাই রেল স্টেশনের কাছ থেকে ফটোর দোকানে গিয়ে ফটো তোলার লোক ধরে এনেছিলেন। ফটোগ্রাফার ভাবতেই পারেনি যে আজ সকালে বউনি হবে গরুর ফটো তুলে। একটু বেশি দাম নিয়েছিল ঠিকই, কিন্তু 7খানা গরু আর গদার ফটোগুলো হয়েছিল বড় চমৎকার। যে পিসির রাগে পিসে মশাই নিজের পিণ্ডি নিজে দান করে সংসার ছাড়লেন, সেই পিসির রাগ যে কেমন গদার বাবা মা এবং প্রতিবেশীরা ছাড়া রাস্তার কুকুর ছাগলরাও জানে। বাঁশের পলকা গেট ঠেলে একবার একটা ছাগল বাড়িতে ঢুকেনি, সবে গলাটা বাড়িয়েছিল। বারান্দা থেকে দেখতে পেয়ে পিসি শুধু একটা হাঁক মেরেছিলেন, এই ক্যারে! ব্যাস, ব্যা ব্যা শব্দ করে ছাগলটা সেই যে দৌড় দিল, আর ফিরল না। কোনো কুকুর পিসিকে উঠোনে দেখলে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে পালাতো। গদার বাবা অথবা মা অথবা ঘরামির কাজ করতে আসা লোকগুলোকে পিসি যখন গলা তুলে বকতেন, তখন যেন গোটা বাড়িটা থরথরিয়ে কাঁপত। গোয়ালের গরুগুলোও ঠকঠকিয়ে পরস্পরের দিকে তাকাতো। এগুলো কিন্তু আমরা কেউ দেখিনি, শুধু গদার মুখে গল্প শুনেছি। গদার বাবা নাকি গদাকে বলেছেন, তোর পিসির মনটা ভালো, কিন্তু মাথাটা এমন যে মাথার ওপর একটা ডিম রাখলে একটু পরেই ফুল বয়েল হয়ে যাবে। পিসির মেজাজের সঙ্গে আমাদেরও কিছু পরিচয় আছে। মাস কয়েক আগে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল গরু গুনতে। পিসির সন্দেহ হলো হঠাৎ গরু গুনতে এলো কেন? তবে কি গরু রাখার জন্য ট্যাক্স দিতে হবে? প্রশ্নটা যেই মনে আসা অমনি পিসির প্রশ্ন, গরু গোনাগুনি কবে থেকে শুরু হলো? এ কি সুন্দরবনের বাঘ? ট্যাক্স বাড়াবার ধান্দা খুঁজছো? মিউনিসিপ্যালিটির লোকটি বলে ফেলেছিল, ট্যাক্স ধার্য করা হলেও হতে পারে। পিসি বলে উঠলেন, আয় তোর মুখে গোবর গুজে দি। লোকটি বলল, এই মহিলা তো ভারী ইম্পোলাইট। পিসি আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ইংরেজিতে কি বলল রে? আমাদের মধ্যে একজন বলল, ইম্পোলাইট। পিসি বললেন, শব্দটা তো আমিও শুনেছি, মানে এটা কি? বাংলা করে বল। বালক সংঘের আমরা যে কজন সক্রিয় সদস্য তখন পিসির সামনে হাজির ছিলাম, তারা কেউই শব্দটার বাংলা অর্থ বলতে পারলাম না। হঠাৎ ন্যাড়া বলে উঠল, পিসি, ইম্পোলাইট হচ্ছে এক ধরনের লাইট, মানে আলো। ব্যাপারটা মিটেই যাচ্ছিল, কিন্তু তখনই গদার বাবার আসার সময় হলো। পিসি তাকে জিজ্ঞেস করতেই গদার বাবা বলে উঠলেন, কথাটার মানে হচ্ছে অভদ্র। আপনি আমার দিদিকে অভদ্র বলেছেন? পিসি তৎক্ষণাৎ খাবলা দিয়ে বারান্দার উপর দিয়ে মুড়ো ঝাঁটাটা ধরলেন এবং সেটি নিয়ে এক লাফে বারান্দা থেকে নাবতে নাবতে বললেন, ঝেঁটিয়ে তোর চামড়া গুটিয়ে পাটি সাপটা করব। পিসির ওই রণরঙ্গিনী মূর্তি দেখে মিউনিসিপ্যালিটির লোকটি লাফ দিয়ে কাঁচা নর্দমা পেরিয়ে যেভাবে দৌড় দিল, ওই দৌড়ের ধারাবাহিকতা বজায় থাকলে অলিম্পিক না হোক, এশিয়ান গেমসে আমাদের স্বর্ণপদক প্রাপ্তি অনিবার্য ছিল। আমাদের বালক সংঘের সঙ্গে পিসির সম্পর্ক ভালো ছিল। আমাদের সরস্বতী পুজোয় ভালো চাঁদা দিতেন। বাগানের ফল ইচ্ছে মতো নিয়ে আসতাম। কুল, বাতাবি লেবু, শশা, কলা এসব কিনতে হতো না। বছরে 2বার বালক সংঘ নাটক করত, সরস্বতী পুজোর দিন আর শিবরাত্রির রাতে।
পরে সরস্বতী পুজোর দিনটা বাদ হয়ে গিয়ে শুধু শিবরাত্রিতেই হতো। একবার শিবরাত্রি উপলক্ষে বালক সংঘের নাটক হচ্ছে। নাটকের নাম আলেকজান্ডারের ভারত আক্রমণ। প্রধান চরিত্র আলেকজান্ডার, পুরু, সেলুকাস ইত্যাদি। স্ত্রী ভূমিকা বর্জিত নাটক। গদার বায়না, সে আলেকজান্ডার করবে। তাকে কত বোঝালাম, তোর ওই লিকে চেহারায় আলেকজান্ডার মানাবে না। গদা তত জেদ ধরে বলে, তোদের মধ্যে কে আলেকজান্ডারকে দেখেছে? যিনি নাটকটি লিখেছেন তিনিও তো দেখেননি। শেষ পর্যন্ত গদা জানিয়েছিল, তাকে আলেকজান্ডারের চরিত্রে অভিনয় করতে না দিলে সে আর বালক সংঘে নেই। নাটকের দিনও সে যাবে না। আমরা বড় সমস্যায় পড়লাম। আলেকজান্ডার গদার মতো হিলহিলে রোগা ছিলেন কি ছিলেন না, গদা ভালো অভিনয় করবে কি করবে না, এসব প্রশ্ন তুচ্ছ হয়ে গেল। আমাদের সামনে যে সংকট দেখা দিল তা হচ্ছে, মঞ্চ করার 4খানা চৌকি গদার বাড়ি ছাড়া কোথায় পাব? ত্রিপল, চট এগুলো বিনা ভাড়ায় গদা ছাড়া কে দেবে? তারপর নাটকের শেষে পাউরুটি আর আলুর দম। অগত্যা গদাকে আলেকজান্ডারের ভূমিকাতেই নিতে হলো। আমাদের নাট্য পরিচালক সুবল নন্দী বললেন, অত দূর থেকে যুদ্ধ করতে করতে আফগানিস্তান পেরিয়ে কাশ্মীরে এসেছে, ফলে শরীরের মেদ কিছুটা কমেছে। আমি বললাম, তাই বলে এতটা? সুবলদা বললেন, 4খানা চৌকি, ত্রিপল, চট, আলুর দম এগুলোর বিনিময়ে আলেকজান্ডার যদি একটু বেশি মাত্রায় রোগা হয়ে যায় তাহলে তা মেনে নিতেই হবে। আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। প্রথমে আপত্তি তুললেন সুবলদার আনা মেকআপ ম্যান। তিনি গদাকে দেখেই আঁতকে ওঠার ভঙ্গিতে বললেন, এই হচ্ছে আমাদের আলেকজান্ডার। 50-এর দুর্ভিক্ষ কবলিত কোনো গ্রামের কিশোর ছাড়া একে আর কিছু বানানো সম্ভব নয়। তারপর ড্রেসার বললেন, সুবলবাবু, এর সাইজের কোনো পোশাক আমার বাক্সে নেই, ওকে পরাবো কি? সুবলদা বললেন, পাড়ার ক্লাবের ব্যাপার, নিতান্তই কিশোর, যা হোক কিছু একটা পরিয়ে দিন। শেষ পর্যন্ত মাথায় মুকুট, গায়ে বেজায় ঢোলা রংচঙে একটা জামা পরিয়ে গদাকে আলেকজান্ডার সাজানো হলো। গদা নিজেকে চেহারায় দেখতে দেখতে বলল, খারাপ মানায়নি। ওদিকে ন্যাড়াকে সাজানো হয়েছে এক কাশ্মীরি ব্রাহ্মণ। মেকআপ ম্যান ন্যাড়ার অমন মসৃণ মাথা দেখে বেজায় খুশি। তিনি মাথায় টিকি লাগাতে গিয়ে একটা লম্বা বিনি লাগিয়ে দিয়ে বললেন, তখন কাশ্মীরে ব্রাহ্মণরা লম্বা টিকি রাখতেন। সুবলদা বললেন, কিন্তু যা লাগিয়ে দিয়েছেন তা তো টিকি নয়, মেয়েদের বেনি। মেকআপ ম্যান বললেন, এখন ক্রেপ পাকিয়ে টিকি বানাতে সময় লাগবে। আমার কাছে জাহানারার রেডিমেড বেনি ছিল, তাই ভালো করে লাগিয়ে দিলাম। আলেকজান্ডারের চেহারার খামতি যতটা পারি পূরণ করার চেষ্টা করছি। আমরা কেউ আর প্রতিবাদ করার কোনো সুযোগ পেলাম না। সুবলদা আমাদের সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বললেন, ওসব নিয়ে ভেবে মন খারাপ করো না। অ্যাক্টিংটাই হচ্ছে আসল। অ্যাক্টিং দিয়ে মন জয় করে নাও। আগেই বলেছি, শেষ রক্ষা হলো না। অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে নাটক শুরু হলো। পাড়ার কিশোরদের নাটক। দর্শকদের মধ্যে অভিভাবকদের ভিড়ই বেশি। তাছাড়া ক্লাবের যেসব ছেলে অভিনয় করার সুযোগ পায়নি তারা, বিশেষ করে তাদের কেউ কেউ আমাদের নাটকে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের অন্য সদস্যরা তৎপর থাকায় সেই অপচেষ্টা খুব একটা কাজে লাগলো না। নাটকের মধ্যে তখন আলেকজান্ডার বীর দর্পে ভারত আক্রমণ করে ভারতের খণ্ড রাজ্যগুলোকে তছনছ করছেন। রাজা পুরুর প্রতিবেশী রাজ্য তক্ষশিলার রাজা অম্ভি প্রতিবেশী রাজা পুরুর শক্তিকে খর্ব করার জন্য নিজে যেচে গিয়ে আলেকজান্ডারের সঙ্গে বন্ধুত্ব করে তার বশ্যতাই শুধু স্বীকার করলেন না, তাকে নানাভাবে সাহায্য করতে লাগলেন।
এই দৃশ্যে রাজা অম্ভি নত মস্তকে আলেকজান্ডারকে নমস্কার জানিয়ে বলবেন, আপনাকে তক্ষশিলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আলেকজান্ডার কোমরবন্ধ থেকে তলোয়ার বের করে বলবেন, আমিও আপনার বন্ধুত্ব লাভে প্রীত হয়েছি। এতদিন ধরে মহড়া হয়েছে, কিন্তু কোনো দিন টের পাইনি গোপাল দাসের এমন রোগ আছে। সে আমাদের সহপাঠী, কিন্তু তক্ষশিলা বলতে গিয়ে সে যেমন করে তোতলাতে শুরু করলো, তাতে তক্ষশিলা উচ্চারণ আজ রাতে শেষ হবে কিনা সংশয় দেখা দিল। সে যখন তক্ষ তক্ষ করে তোতলাচ্ছে, আলেকজান্ডার মানে আমাদের গদা তখন রেগে গিয়ে রাজা অম্বিকে বলে উঠল, আমি তো খাপ থেকে তলোয়ারটাই বের করতে পারছি না, কথা শেষ করো। দর্শকরা হেসে ওঠার আগেই দর্শকদের ভিতর দিয়ে মুড়ো ঝাঁটা নিয়ে গদার পিসি কখন যে এগিয়ে এসে মঞ্চে উঠে আলেকজান্ডারের কান ধরে ঝাঁকুনি দিয়ে বলতে শুরু করেছেন, আমার গরু কোথায়? গোয়ালে 6খানা গরু, আর একটা কোথায় বল? আলেকজান্ডারের পিঠে ঝাঁটার বাড়ি পড়তেই গোপাল দাস বলে ফেলতে পারল, তক্ষশিলা। পিসি বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে গোপালের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, সেটা আবার কোন চুলোয়? গদা তলোয়ার খুলতে গিয়ে বুঝল, পিসি কান ধরে যেভাবে টানছেন তাতে সত্যিকারের আলেকজান্ডারের পক্ষেও তলোয়ার বের করা সম্ভব নয়। এদিকে তলোয়ার টানাটানি করতে গিয়ে ফস করে জড়ির পাড় দেওয়া ধুতি মঞ্চের ওপর খুলে যেতেই হাফ প্যান্ট পরা আলেকজান্ডারকে কান ধরে মঞ্চ থেকে টেনে নিয়ে যেতে যেতে পিসি বলতে লাগলেন, চল, কোথায় তোর তক্ষশিলা? আমার দুধেল গায়ে খোঁয়ারে দিয়ে পয়সা রোজগার করে সেই পয়সায় থ্যাটার হচ্ছে, আমি কি তোদের টাকা দিই না? ভাগ্যিস গ্রিক সম্রাট আলেকজান্ডারের কোনো পিসি ছিলেন না, থাকলেও তার গরু ছিল না। এরপর ড্রপ সিন ফেলে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমি সুবলদাকে জিজ্ঞেস করলাম, এখন কি হবে? কতক্ষণ ড্রপ সিন ফেলে রাখবো? সুবলদা একটু ভেবে বললেন, পিসির দিক থেকে একটা সাবটার্জ হতে পারে এমন আশঙ্কা ছিল, কিন্তু গদা গরু খুঁজে ফিরে আসতে আসতে তো সকাল হয়ে যাবে, শিব চতুর্দশীও শেষ হতে চলল। আমরা কি করব ভেবে না পেয়ে নাট্য পরিচালক সুবলদাকে আবার প্রশ্ন করলাম, এখন কি হবে সুবলদা? এবার থেকে তো মুখ দেখানো যাবে না। সুবলদা এদিক ওদিক তাকিয়ে ন্যাড়াকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। আমরা কেউই ভেবে পেলাম না সুবলদা ন্যাড়ার মধ্যে কি দেখছেন। ন্যাড়ার মসৃণ মাথায় জড়ির ফিতে লাগানো লম্বা বেনি, মেকআপম্যান টিকির বদলে রেডিমেড বেনি, যা শাহজাহানের কন্যা জাহানারার জন্য তৈরি ছিল, তাই লাগিয়ে দিয়ে বলেছিলেন, ইতিহাসটা ঘেঁটে দেখবেন, 327 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতবর্ষ এসেছিলেন। ওই সময় কাশ্মীর অঞ্চলের ব্রাহ্মণরা লম্বা টিকি রাখতেন। সুবলদা ন্যাড়াকে কাছ থেকে বললেন, তুই তো ভালো আরতি করতে পারিস, তাই না? ন্যাড়া সম্মতিসূচক ঘাড় নাড়ল। সুবলদা বললেন, ড্রেসারকে দিয়ে তোকে শাড়ি আর ব্লাউজ পরিয়ে দিচ্ছি, তুই কাশ্মীরি নর্তকী সেজে রাজা অম্ভি, না না অম্ভি নয় বেটা, ডায়লগ বলতে গেলেই বিপদ বাঁধাবে, তুই পুরু রাজের সবাই নেচে যা। ন্যাড়া বলল, কি নাচবো? আমি তো নাচ জানি না। সুবলদা ধমক দিয়ে বললেন, নাচ না পারিস আরতি করে যা, সঙ্গে তবলাটা বাজবে ঢাকের মতো। পুরু কোথায়? পুরু গিয়ে সিংহাসনে বস। ন্যাড়া প্রশ্ন করল, কতক্ষণ আরতি করব? সুবলদার উত্তর, বেশিক্ষণ নয়, একটু পরেই দুধ গিয়ে খবর দেবে গ্রিক সম্রাট রাজ্য আক্রমণ করেছেন। যতক্ষণ দুধ গিয়ে খবর না দিচ্ছে ততক্ষণ আরতি করে যাবি। একটু দেরি হলেও পর্দা উঠল। দর্শকরা সবাই খুশি। নাটক যতটুকু দেখা হয়েছে তার মধ্যে গদার অর্থাৎ আলেকজান্ডারের পিসির কর্মকাণ্ডকে কেউ ভুলতে পারছে না।
পর্দা উঠতেই শুধু বায়াতে ঢাকের মতো চাটি পড়ল। রাজা পুরু তখন সিংহাসনে বসে। সুবলদা এক ধাক্কা দিয়ে ন্যাড়াকে মঞ্চে ঢুকিয়ে দিয়ে বললেন, ডান্স শুরু কর। ন্যাড়া মঞ্চে ঢুকেই আবার উইংসের দিকে ফিরে গেল। সুবলদা খেপে গিয়ে বললেন, ফিরে এলি কেন? যা জানিস তাই শুরু কর। কথা শেষ করে আবার ধাক্কা। এবার হুমড়ি খেয়ে পুরুরাজের পায়ের কাছে। পুরু সেজেছিল আমাদের বালক সংঘের সম্পাদক নেবুদা নিজে। ভালো নাম বিপ্রপদ গুহ ঠাকুরতা, কিন্তু সবাই নেবু বলে ডাকত। নেবু পরিবেশটা সামাল দেওয়ার জন্য নিজে থেকেই বলে উঠল, নর্তকী, তোমার অনুপম নৃত্য দেখাও। ন্যাড়া বলে ফেলল, সত্যি বলছি নেবুদা, আমি না জানি না। বলেই আবার উইংসের দিকে যেতেই দেখল পায়ের জুতো হাতে নিয়ে সুবলদা দাঁড়িয়ে। ন্যাড়া উল্টো দিকের উইংসের দিকে দৌড়ে যেতেই দেখল সেখানে আরও দুজন সদস্য, যারা সৈনিক সেজেছিল, তারা বল্লম তুলে তাকে খোঁচা মারতে চাইছে। ন্যাড়ার অবস্থা এমন যেন ইডেনের ক্রিকেট ম্যাচের মাঠে হঠাৎ কুকুর ঢুকে পড়লে যেমন হয় তেমনই। ন্যাড়া তো নাচ জানে না, অগত্যা আরতি করতে লাগলো। একটু আরতি করার পর হঠাৎ তার মনে হলো হাত দুটো খালি খালি লাগছে কেন। সে কোনো কিছু না ভেবে পুরুরাজ নেবুর মাথা থেকে মুকুটটা খুলে নিয়ে তাকেই ধুনুচি করে নাচতে লাগলো। নেবু তো রেগে গিয়ে উঠে দাঁড়ালো। সে ডাকলো, নর্তকী, তুমি বড় বেয়াদব। জানো আমি কে? মহারাজ পুরু। ন্যাড়ার তখন কোনো দিকে মন নেই। সে ধুনুচি নৃত্য নেচে চলেছে। এই সময় দূত এসে খবর দেবে, মহারাজ, সম্রাট আলেকজান্ডার আমাদের রাজ্য আক্রমণ করেছেন। দূতের পাঠ করছে গোকুল বর। সুবলদা ছাড়া এই গোকুলদাই বালক সংঘের একমাত্র চাকুরিজীবী সদস্য। সে ছিল আমাদের বিদ্যালয়ের একজন দপ্তরি। ঘণ্টা বাজানো, মাস্টার মশাইদের ফরমাস খাটা, হেডমাস্টার মশাইয়ের বাড়ির কাজ, টিফিনের সময় টিচার্স রুমে সবার জন্য টিফিন আনা এবং সবার কাছে নিরন্তর ধমক খাওয়াই ছিল তার কাজ। সে আমাদের সদস্য হয়েছিল অভিনয়ে সুযোগ পাওয়ার লোভে। ভালো চাঁদা দিত, অনেক খাটতে পারত। দূতের ভূমিকা পেয়েই সে খুশি। কিন্তু ওই রাত্রিটা অন্যান্য বছরের শিবরাত্রির মতো ছিল না। যে কারণেই হোক শিবরুষ্ট ছিলেন। তাই দূত বেশে গোকুল মঞ্চে ঢুকে পুরুকে বলল, মহারাজ, দুঃসংবাদ। পুরু উঠে দাঁড়িয়ে বললেন, কি দুঃসংবাদ? দূতের বেশে গোকুল সামনের দিকে তাকিয়ে অবাক গলায় বলে উঠল, সম্রাট আলেকজান্ডার গরু সমেত ফিরে এসেছেন। পিছনে তার বিপুল সেনাবাহিনী কথা না বলে সে বলল, বিপুল পিসি। আমরা হতভম্ব হয়ে উইংসের ভিতর থেকে মুখ বের করে দেখলাম দর্শকদের মধ্যে দিয়ে হাফ প্যান্ট পরা বিধ্বস্ত আলেকজান্ডার আসছে। তার হাতে অস্ত্রের বদলে গরুর দড়ি, পিছনে গরু এবং তার পিছনে সেই মুড়োঝাঁটা হাতে গদার পাড়া কাঁপানো পিসি। সামনে যে এত বড় বিপর্যয় ঘটছে, ন্যাড়ার তাতে কোনো বিকার নেই। পুজোর সময় মুখে ধনুচি নিয়ে দুদিকে দুহাত ছড়িয়ে যেমন নাচে, ন্যাড়াও পুরুর মুকুট দাঁতে চেপে সেইভাবেই নেচে চলেছে। সুবলদা বললেন, ওর নাম আজ থেকে দিলাম নাচিয়ে নিরো। রোম নগরী যখন পুড়ছে, রোম সম্রাট নিরো নাকি তখন বেহালা বাজাচ্ছিলেন। নাটকের এমন সংকট মুহূর্তে ন্যাড়া কেমন নেচে চলেছে। পিসির সে বিখ্যাত কণ্ঠস্বর শোনা গেল। আমাদের সম্পাদক নেবুদাকে উদ্দেশ্য করে হাঁক দিলেন, কই রে নেবু, কই? কে যে ছাই কি সেজেছে কে জানে। তোদের গদাকে দিয়ে গেলুম, এসে যখন পড়েছি তখন একটু দেখে যাই। গদা নাকি কিসের ঝান্ডা সেজেছে। গরুটাকে হাতছাড়া করতে পারবো না, ও আমার সঙ্গেই থাক। এবার মঞ্চের দিকে পিঠ পিটিয়ে দেখতে দেখতে পিসি বললেন, আমন বেনি দুলিয়ে নাচছে কেরা? আমাদের ন্যাড়া বলে মনে হচ্ছে।
হে, এত কালেও এক গোছা চুল গজালো না। এখন নেরুর গোবরেনি কোনো উঠোনের মতো মাথায় বেনি গজালো কেমন করে? নেরু, এই নেরু! পিসি ডাকছেন নেরু নেরু বলে, আর দর্শকদের মধ্যে চিৎকার উঠেছে, গরু হটাও, গরু হটাও! আর এরই মধ্যে নেরুর উদ্দাম আরতি। থাকতে না পেরে পুরুরাজ আদেশের সুরে বললেন, লেটস গো, যুদ্ধযাত্রার প্রস্তুতি করা যাক। তার আগে কথাটা পুরুরাজ শেষ করলেন না। নৃত্যরত নেরুর পিছনে সপাটে এক লাথি কষিয়ে দ্রুত প্রস্থান করলেন। এবারও ড্রপ সিন ফেলে দেওয়া হলো। গতবারে ড্রপ সিন ফেলে দেওয়ার সঙ্গে এবারে ড্রপ সিন ফেলে দেওয়ার একটাই তফাৎ। গতবার ড্রপ সিন ফেলে দেওয়ার পর আবার উঠেছিল, কিন্তু এবার যে পড়ল তার উঠল না। আলেকজান্ডারের ভারত আক্রমণ মঞ্চে দেখানো গেল না বটে, কিন্তু গ্রিন রুমে ন্যাড়া বনাম নেবু, গদা বনাম সুবলদার বাক যুদ্ধ বেঁধে গেল। একসময় গদা থাকতে না পেরে বলল, আসলে আলেকজান্ডারের তো এমন পিসি ছিল না, সেই পিসির গরুও ছিল না। যদি থাকতো এবং একখানা গরু খুঁজে পাওয়া যেত না, তবে ম্যাসিডোনিয়া থেকে ভারতে যুদ্ধ করতে আসা বেরিয়ে যেত। ওই পিসির গোয়ালেই সারাটা জীবন কাটাতে হতো। ন্যাড়া তর্ক থামিয়ে বলল, আজ যতটুকু নাটক হয়েছে তার মধ্যে আমাকেই কিন্তু বেশি পরিশ্রম করতে হয়েছে। আলেকজান্ডার তো ঝাঁটা খেয়ে গরু খুঁজতে গেল, নেবুদা তো চুপচাপ বসে রইল, তারপর বিপদ বুঝে কেটে পড়ল, আর আমি কোনো দিকে না তাকিয়ে নাটকের স্বার্থে নেচে গেলাম। এবার অন্তত আলুর দম আর পাউরুটি দাও। দর্শকরা কেউ হাসতে হাসতে, কেউ বা গালাগাল দিতে দিতে চলে যাবার পর পর্দা ফেলা মঞ্চের উপর আমরা বসলাম আলুর দম আর পাউরুটি খেতে। তখনও বাজারে পাউরুটি স্লাইস করে বিক্রির রেওয়াজ ছিল না। সবার হাতে একটা করে কোয়ার্টার পাউন্ডের পাউরুটি আর কলা পাতায় আলুর দম। মোটামুটি সবাই যখন খাচ্ছে, তখন মঞ্চের পিছন দিক থেকে একটা বড় সাইজের ঢিল এসে পড়ল মঞ্চের উপর। মঞ্চের পিছন দিকেও তো ত্রিপল দেওয়া। ঢিলটা এলো কিভাবে? ঠিক ঢিলও বলা যায় না, ঠিকভাবে বলতে গেলে বলতে হয় একখানা আদলা। যে এটা ছুঁড়েছে তার লক্ষ্য কি ছিল জানি না, কিন্তু আদলাখানা এসে পড়ল আলুর দমের হাঁড়িতে। আমরা তো অবাক, কি এমন বেয়াদব! আলেকজান্ডারের বিরুদ্ধে কারো যদি রাগ থাকে তবে সে কথা আমাদের বলতে পারে। রাজা অম্ভি মঞ্চে তক্ষশিলা উচ্চারণ করতে গিয়ে বেজায় তোতলাচ্ছিল। সেই অম্ভি অর্থাৎ আমাদের গোপাল হাঁড়ির ভিতর থেকে আলুর দমের একটা আলু বের করে নিজের মুখে তোলার আগে বলে উঠল, এই বেয়াদপির উপযুক্ত শাস্তি পাবে। বন্ধুগণ, বালক সঙ্গ দুর্বল নয়। কে মারছে? এই মঞ্চে আলুর দমের হাঁড়িতে আদলা চমকানোর মানে কি? এই জঘন্য চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হাত এঁটো, তাই খাওয়া শেষ হলে আমরা হাতে হাত মিলিয়ে শপথ। গোপালের কথা শেষ হওয়ার আগেই একখানা আস্ত ইট এসে পড়ল মঞ্চের ওপর। গোপাল এক লাফে সরে গিয়ে বলল, এগেন অ্যান্ড এগেন। সুবলদা বলল, টর্চটা দে তো, মনে হচ্ছে ইটটা উপর থেকে পড়ছে। কেউ একটা টর্চ এনে সুবলদার হাতে দিল। সেই টর্চ আবার একবারে জ্বলে না, পিছনে গোঁতা মারতে হয়। প্রথম গোঁতাটি মারার পর সুবলদা দ্বিতীয় গোঁতা মারতেই টর্চ জ্বলার আগেই মঞ্চের মাথায় যে ত্রিপল টাঙানো ছিল তার একদিক খুলে গিয়ে মঞ্চে আমাদের উপর পড়ল। সবাই ঘাবড়ে গিয়ে টর্চ টর্চ করতে লাগলাম। যাদের বাড়ি থেকে লাইটের লাইন নেওয়া হয়েছিল তারা তো দ্বিতীয়বার ড্রপ সিন ফেলার 10 মিনিট পরেই আলো নিভিয়ে দিয়েছেন। এখন অন্ধকারে ত্রিপল চাপা পড়ে সবেধন নীলমণি ওই একখানা টর্চই ভরসা। সুবলদা বিরক্ত গলায় বললেন, আসছে বছর থেকে সাতকড়িদার বাড়ি থেকে আর লাইটের কানেকশন নেব না। একটা হ্যাজাকও যদি থাকতো। সুবলদার গলায় আফসোস। ন্যাড়া বলল, কিন্তু ইট মারছে কে?
সুবলদা বললেন, কি করে বলবো, ত্রিপল চাপা পড়ে আছি, কিছুই বোঝা যাচ্ছে না। এই সময় ত্রিপলের অন্য প্রান্তটাও খসে পড়ল। আমরা সবাই আক্ষরিক অর্থে ত্রিপল চাপা পড়লাম। মিনিট পাঁচেক হুড়ো তাড়া করার পর সুবলদা টর্চ হাতে বেরোলেন। আমরা তখনও ত্রিপলের তলা থেকে বেরোতে পারিনি। সুবলদার উত্তেজিত গলা পেলাম। তুই তুই ইট ছুটছিস, ত্রিপল ফেলে দিচ্ছিস, কিন্তু কেন? এত বিপর্যয়ের মধ্যেও ন্যাড়া আলুর দমের হাঁড়ি হাতছাড়া করেনি। কিন্তু হাঁড়ির মধ্যে আলুর দমের অবস্থা খুবই খারাপ। তখনকার দিনে ভালো আলু মানেই নৈনিতাল আলু। আদলা ইটের ঘায়ে নৈনিতাল আর নেই। যেন প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত একটি শহরের মতো। ওরই মধ্যে থেকে প্রায় অন্ধকারে ন্যাড়া যে কি করে বিধ্বস্ত আলুগুলোর টুকরো খুঁজে পাচ্ছিল সেটা এক রহস্য। আমাদের মধ্যে থেকে কেউ একজন গিয়ে কারো বাড়ি থেকে দুটো হ্যারিকেন নিয়ে এলো। আমরা ত্রিপলের ভিতর থেকে বাইরে এসে দেখলাম এবং বুঝলাম সমস্ত কাণ্ডটা ঘটিয়েছে আমাদের গোকুলদা। স্কুলের ভিতর থেকে ওই ত্রিপলটা ওই এনে দিয়েছিল। মোটা টাকা চাঁদাও দিয়েছিল। সুবলদা নাকি কথা দিয়েছিলেন আলেকজান্ডারের সঙ্গে পুরুর মতো গোকুলদাও যুদ্ধ করবে। এই আশ্বাসে উজ্জীবিত হয়ে আলুর দমের আলু কিনে দিয়েছিল। মহড়ার দিন মুড়ি চানাচুর, মুড়ি মুড়কি সবই কিনে আনত। বাঁশের বাখারি দিয়ে তলোয়ার বানিয়ে স্কুল ছুটির পর একা একাই প্র্যাকটিস করেছে। এক শনিবার যখন প্র্যাকটিস করছিল তখন বাড়ি চলে যেতে গিয়েও পণ্ডিত মশাই ফিরে এসেছিলেন, কারণ তার চশমাটি তিনি টিচার্স রুমে ভুল করে ফেলে গিয়েছিলেন। গোকুলদাকে তখন তলোয়ার চালনা প্র্যাকটিস করতে দেখে তিনি হতবম্ব হয়ে গিয়েছিলেন। কিন্তু শুধুমাত্র হতবম্ব হলে ক্ষতি ছিল না। তিনি কয়েক পা এগোতেই গোকুলদা অট্টহাস্য করে নিজেই বলে উঠল, আলেকজান্ডার, এবার তোমার ছুটির ঘন্টা বাজিয়ে দেব। গোকুলদা তখনও জানেই না যে পণ্ডিত মশাই তার পিছনে। তাই বাঁশের তলোয়ার নিয়ে চোরকির মতো এক পাক যেই না ঘুরেছে, অমনি সেই তলোয়ার গিয়ে লাগলো পণ্ডিত মশাইয়ের গলায়। তারপর তো গোকুলের চাকরি নিয়ে টানাটানি। এত বড় স্যাক্রিফাইসের পর যদি যুদ্ধ করার কোনো সুযোগ না পাওয়া যায় এবং শুনতে হয় দূত কবে কোথায় যুদ্ধ করেছে, দূত যুদ্ধ করে না, সংবাদ দেয়। এরপর বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় থাকে কি? আমার ইটের লক্ষ্য ছিল গদার মাথা। বেটা আলেকজান্ডার সেজে নাটকটা ডোবালো, এখন বসে বসে আলুদম খাচ্ছে। আজ রাতের মধ্যে স্কুলে ত্রিপল স্কুলে রাখতে হবে, নইলে। গোকুলদা খড় চোখে গদার দিকে তাকালো। গোকুলদা আপাত দৃষ্টিতে খুবই নিরীহ প্রকৃতির, কিন্তু খেপে গেলে সে যে কাকে কখন কি করে বসবে তার ঠিক নেই। একবার অঙ্কের মাস্টারমশাই তুচ্ছ একটা কারণে গোকুলদাকে বেজায় বকেছিলেন। লাঠি পেটা করে পিঠে চামড়া তুলে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। ব্যাপারটা তখনই মিটে গিয়েছিল। যে ঘটনার জন্য গোকুলদা মোটেও দায়ী নয়, তার জন্য টিচার্স রুমে সবার সামনে এমন বকুনি তার প্রাপ্য হতে পারে না। গোকুলদা কষ্ট পেলেও মুখে কিছু বলেনি, চুপচাপ চলে এসেছিল। কিন্তু ভিতরে ভিতরে রাগটা ছিলই। দিন সাতেক পরে গোকুলদা তার বদলা নিল। বড় অদ্ভুত সেই বদলা। একটি বাড়িতে মাস্টারমশাই ছাত্র পড়াতে যেতেন। এখন যেমন যিনি অঙ্ক শেখান তিনি বাংলা বা ইংরেজি পড়ান না, তখন তেমন ছিল না। একজন শিক্ষক মোটামুটিভাবে নিজের বিষয় ছাড়াও আরও অন্তত 2-3টে বিষয় পড়াতেন। অধিকাংশ মাঝারি মানের ছাত্রই ভয় পেত অঙ্ক আর ইংরেজিতে। এই মাস্টারমশাই দুটো বিষয়ই পড়াতেন। উনি তো ভিতরে পড়াচ্ছেন। বাইরের দরজা ভেজানো, সেই দরজায় ঝুলছে কমলা রঙের ভারী পর্দা। দরজার মুখে বারান্দার উপর মোটা পাপোশ, তার পাশে মাস্টারমশাইয়ের একজোড়া কালো পামশু। গোকুলদা গিয়ে সেই পামশু জোড়া তুলে নিয়ে উঁচু হিলের দুখানা লেডিস চপ্পল রেখে চলে এসেছিলেন। পড়ানো শেষ করে মাস্টারমশাই বেরিয়ে এসে দেখেন তার জুতো জোড়া নেই, পরিবর্তে সেখানে পড়ে আছে একজোড়া মেয়েলি চপ্পল।
যার হিল অন্তত 2 ইঞ্চি উঁচু। এমন চপ্পল পরে কেমন করে হাঁটেন? ছাত্রের বাড়ি থেকে পড়িয়ে রোজই হেঁটে আসেন। তখনকার দিনে 1 মাইল পথ হেঁটে যাতায়াত করা তেমন কোনো ঘটনাই নয়। আমার গদা এবং ন্যাড়াদের বাড়ি তখনকার দিনে প্রায় 1.5 মাইল। যাতায়াতে টেরই পেতাম না, কিন্তু জুতো ছাড়া খালি পায়ে এতটা পথ হেঁটে যাবেন কেমন করে? তাছাড়া জুতোটাও সম্প্রতি কেনা। কোথায় গেল জুতোটা? অনেক খুঁজে টুজেও জুতো আর পাওয়া গেল না। যাবি বা কি করে? গোকুলদা পরম আদরে সেই জুতো বয়ে নিয়ে এসে পূব পাড়ার বড় দিঘিতে ফেলে দিয়ে বাড়ি চলে গিয়েছে। খালি পায়ে কোনো রকমে বাড়িতে এসেই বললেন, ঘরে ঢোকার আগে পা দুখানা ভালো করে ধুতে হবে। মাস্টারমশাইয়ের স্ত্রী তার স্বামীর পায়ের দিকে তাকিয়ে বললেন, এ কি অমন ধুলি মাখা পা কেন? তোমার জুতো কোথায়? মাস্টারমশাই ক্লান্ত স্বরে জবাব দিলেন, হারিয়ে গেছে। স্ত্রী বললেন, সে কি গো, হারালো কেমন করে? মাস্টারমশাই বিরক্ত গলায় বললেন, কেমন করে হারায় জানলে কি হারাতো? স্ত্রী আতঙ্কিত গলায় বললেন, জানো, ছেলে ধরার মতো জুতো ধরা মানে জুতো চোরও বেড়েছে। নন্দিতার জুতো জোড়াও চুরি হয়ে গিয়েছে। বেচারি আজই দুর্গাপুর থেকে এসেছে। দুর্গাপুর থেকে মোটে 2 দিন আগে কিনেছে। দিদি জামাইবাবুর বাড়িতে আসবে বলে কিনেছিল, কিন্তু... মাস্টারমশাই বললেন, কোথায় হারালো? রেলের কামরায় না স্টেশনে? এই সময় নন্দিতা এলো, জুতো হারানোর শখ চোখে মুখে। দিদির দিকে একবার তাকিয়ে বলল, আমি বলছি। পরে জামাইবাবুর দিকে তাকিয়ে বলল, রেলে বা স্টেশনে নয়, এইখানে, এই বাড়িতে। জুতো জোড়া সবে বারান্দার ওপর খুলেছি। ঘরে ঢুকে দিদি বলে ডাকতেই দিদি বলল, এই তো আমি। আমি ঘরে ঢুকে চেয়ারে বসে বললাম, তোদের বাড়িতে ঘরে পড়বার চটি আছে তো? দিদি বলল, হ্যাঁ। আমি বসে গেলাম গল্প করতে। দিদি হঠাৎ বলল, বারান্দার গেটটা দেওয়া তো? আমি বললাম, বোধ হয় দিইনি, দাঁড়া দেখছি। উঠে গিয়ে দেখি বারান্দার গেট দেওয়া নেই, আর নেই আমার জুতো জোড়া। বড় শখ করে উঁচু হিলে জুতো জোড়া কিনেছিলাম, এখনো জুতোর গায়ে স্টিকারটা লাগানো। মাস্টারমশাই বললেন, জুতোটার রং? নন্দিতা জবাব দিল, একেবারে সাদা, তাতে জরির ফুল বসানো। এই ঘটনা ঘটে যাওয়ার অনেকদিন পর গোকুলদা কয়েকজনকে ঘটনাটা বলেছিল। সেই কয়েকজনের মধ্যে গদা, ন্যাড়া, আমি আর সুবলদা ছিলুম। তাই আমরা জানি, ছাত্রের বাড়ি থেকে উঁচু হিলে জুতো জোড়া পরের দিন আনিয়ে নিতেই মাস্টারমশাই এবং তার স্ত্রীর মধ্যে কী সব নিয়ে যেন ঝগড়া বেঁধে যায়। সেই ঝগড়ার জেরেই কিনা জানি না, নন্দিতা 7 দিনের বদলে 2.5 দিনের মাথাতেই দুর্গাপুর চলে যায়। গোকুলদার এই প্রতিশোধ স্পৃহার কথা মনে রেখেই গদা এবং সুবলদা দুজনেই সমীহের চোখে গোকুলদার দিকে তাকালো। আমরা নিজেদের মধ্যে গোকুল গোকুল বললেও প্রকাশ্যে গোকুলদা বলে ডাকতাম। শুধু সুবলদা আর নেবুদা গোকুলদার চেয়ে বয়সে বড়। আলেকজান্ডারের ভারত আক্রমণ মানে 327 খ্রিস্টপূর্বে আক্রমণের সময় তৎকালীন ভারতীয়দের কি দুর্গতি হয়েছিল কিংবা কতটুকু হয়েছিল সেসব কথা আমরা জানি না, কিন্তু নাট্যমঞ্চে শিবরাত্রিতে যা ঘটে গেল সেই কাণ্ড একটা দুঃস্বপ্নের মতো আমাদের তাড়া করে ফিরতে লাগলো। গদা আর ন্যাড়ার পক্ষে তো পথে বের হওয়াই কঠিন হয়ে দাঁড়ালো। গদাকে সবাই বলতো, তুই আলেকজান্ডার সাজতে গেলি কেন? সজনে ডাঁটাও তোর চেয়ে স্বাস্থ্যবান হয়। দিল্লির গ্রিক দূতাবাসে জানতে পারলে তোর বিরুদ্ধে মামলা করবে, তোর জেল অনিবার্য। ন্যাড়া গিয়েছিল ময়রার দোকানে টক দই আনতে। পয়সা নিয়ে বলল, দই দেবো, আগে কাশ্মীরি নর্তকীর নাচটা দেখা। সবাই ক্লাবে এলো নিজেদের ক্ষোভ উগড়ে দিতে। গোপাল দাস রাজা অম্ভি সেজে তক্ষশিলা উচ্চারণ করতে গিয়ে বেজায় তোতলাচ্ছিল। সেই রাতের পর থেকে এসে সময় পেলেই তক্ষশিলা, বাগাড়ম্বর,
সৌভাগ্যশালী, কুশধ্বজ, এই রকম সব শব্দ যা সুবলদা লিখে দিয়েছেন সেইগুলো আউড়ে যাচ্ছে। আটকে গেলেই নিজে নিজের গালে চড় মারছে। কিন্তু এসব আর কিছুই কাজে লাগলো না, কারণ বালক সংঘের আলেকজান্ডার নাটক সদস্যদের মন এমনই বিষাদে ভরিয়ে দিয়েছিল যে সংঘের সদস্যরা মনোবল হারিয়ে ফেলল। তাদের মন থেকে সেই স্মৃতি মুছিয়ে দিতে সুবলদা প্রস্তাব দিলেন, আগামী শিবরাত্রিতে ক্লাবে নাটক করা বন্ধ রাখতে হবে। তার পরিবর্তে এমন কিছু একটা করতে হবে যা নতুন, অভিনব এবং চমকপ্রদ, যার মধ্যে থেকে আমাদের সংঘের ইমেজ আবার ফিরে আসে। আমি প্রশ্ন করলাম, কিন্তু সেটা কি? সুবলদা বলল, আমি ভাবছি, তোমরাও ভাবো। শুরু হলো ভাবাভাবি। একজন এক এক রকম ভাবতে লাগলো। প্রথমেই ন্যাড়া তার ভাবনার ফল জানালো। সে বলল, সারা রাত্রির অনুষ্ঠান, তাই বহুরূপী প্রতিযোগিতা হোক। এটাই তো বাংলার একটা কালচার। শ্রীকান্ততে শ্রীনাথ বহুরূপীর পর আর তো কোনো বহুরূপী দেখা যায়নি। আমার প্রস্তাবটা তোমরা ভেবে দেখতে পারো। সুবলদা বললেন, কেউ লিখে রাখ কে কোন প্রস্তাব দিচ্ছে। এরপর একে একে অনেকেই প্রস্তাব দিল। কেউ কেউ আবার কোনো কথা না বলে চুপ করে বসে রইল। প্রস্তাবগুলোর মধ্যে যেমন বহুরূপী সাজা ছিল, তেমনি শিব পার্বতীর মাটির মূর্তি গড়ে পুজো, লাঠি খেলা, কুস্তি এবং কবি গানের লড়াইও ছিল। সবার মতামত নেওয়ার পর দেখা গেল কবি গানের লড়াইয়ের দিকেই বেশি ভোট। অতএব ঠিক হলো কবি গানই হবে। কিন্তু কোথায় থাকেন কবিয়াল? একজন হলে হবে না, দুজন চাই। বিস্তর খোঁজাখুঁজির পর একজন কবিয়ালের সন্ধান পাওয়া গেল। নাম দামোদর নন্দী, থাকেন বাঁকুড়ার এক গ্রামে। কিন্তু আর একজন, যিনি দামোদরের সন্ধান দিয়েছিলেন, সেই দেবু মিত্তির, মানে আমাদের পাড়ার সবার মিত্তির দাদু, বললেন, একজনকে ধরলে আর একজনের সন্ধানও পাবি। কথাটা মিথ্যে নয়। দামোদর নন্দী বললেন, আমার জুড়িদার থাকে মুর্শিদাবাদে, ঠিকানা দিচ্ছি, পত্র লিখে দিন। কিন্তু তার আগে কি দেবেন, কেমন দেবেন, সেগুলো না জেনে তো সম্মতি দিতে পারছি নে। মাঝ নদীতে ভাসলে তরি তখন বলো না বাপু, নেই কোপারের করি। বেশ সুর করে গানের মতো গেয়েই আমাদের দিকে তাকালেন। তার মানে আমি আর সুবলদা। সুবলদা বললেন, আপনি বলুন কি নেবেন। দামোদর নন্দী বললেন, এই কবিগান গাইতে গিয়ে নাম যশ যেমন পেয়েছি, লাঞ্ছনা গঞ্জনাও কম পাইনি। একবার গাইঘাটার এক গ্রামে এক রাত্রিরের বায়না করে নিয়ে গিয়ে 3 রাত্রি গাওয়ালে। সপ্তমী থেকে নবমী পর পর 3 রাত। আসার সময় গাড়ি ভাড়াটুকু ছাড়া আর কিছু দেয়নি। আমি বললাম, চলে এলেন না কেন? দামোদরবাবু বললেন, আসার উপায় থাকলে কি পড়ে থাকতাম? পয়লা রাতে গান শেষ হওয়ার পর একটা গোয়াল ঘরের ভিতরে ঢুকিয়ে হাত পা বেঁধে শুইয়ে রাখলো। সকাল হলেই দরজায় পাহারা থাকতো। আপনারা নিশ্চয়ই জানেন, গোয়াল ঘর মানেই মশার সাম্রাজ্য। হাত বাঁধা থাকায় মশাগুলো বিনা বাধায় আমাদের খেতে খেতে বিরক্ত হয়ে গেল। যাকে সেসব কথা, বলুন কি দেবেন? সুবলদা আগের মতো করেই বললেন, আমাদের গ্রাম তেমন গ্রাম নয়, আপনি বলুন কি নেবেন। দামোদর নন্দী ছোট্ট খিলির একটা পান মুখে দিয়ে বললেন, সঙ্গে কাগজ কলম আছে? থাকলে বের করুন, মনে রাখার জন্য লিখে নেবেন। এ তো আর বিয়ে, শ্রাদ্ধ বা দোল দুর্গোৎসবের ফর্দ নয়। সুবলদার কাছে বালক সংঘের ছাপানো প্যাড ছিল, তাই বের করে বললেন, বলুন। দামোদরবাবু বলতে লাগলেন, আমি আর মুর্শিদাবাদের গদাধর দুজনেরই একই ফর্দ। মিলের ধুতি 1 জোড়া, লুঙ্গি 1 জোড়া, ফুল হাতা জামা 1 জোড়া, উত্তরীয় 1 জোড়া, গামছা 1 জোড়া। আসার সময় সিধে, তা তেমন কিছু নয়। 2 চাল, 3 রকম ডাল, শুকনো লঙ্কা, গোটা হলুদ, সরিষার তৈল,
আনাজপত্তর আর কবি গান গাওয়ার দক্ষিণা। আমি বললাম, সেটা কত? দামোদর বাবু বললেন, 200 টাকা করে, মোট 400 টাকা। সুবলদা রুষ্ট গলায় বললেন, আর দামোদর বাবু বললেন, বললে তো আরো অনেক কিছু বলা যায়, কিন্তু আপনারা নব্য যুবক, আপনাদের মন যে কবি গানের দিকে ঝুঁকেছে, তার জন্য এইটুকুই বললাম। দিতে ইচ্ছে করলে দুখানা মাদুর, পঞ্চফল, বিবিধ মিষ্টান্ন, পঞ্চরত্ন অর্থাৎ সোনা, রূপো, তামা, কাঁসা, পিতলের তৈজসপত্র দিতে পারেন। সুবলদা উঠে দাঁড়াতেই আমিও উঠে দাঁড়ালাম। দামোদরবাবু জানতে চাইলেন, গদাধরকে কি পত্র দিবেন নাকি আমিই লিখে দেব? সুবলদা বারান্দা থেকে নেমে উঠোনে দাঁড়িয়ে বললেন, না, আপনাকে কষ্ট করে গদাবাবুকে পত্র লিখতে হবে না। ফর্দের যা চেহারা দাঁড়ালো, তাতে ক্লাবে গিয়ে আলোচনা না করে কিছুই বলতে পারছি না। আমি বললাম, গোয়াল ঘরে 3 রাত্রি বেঁধে রাখার কারণটা এবার বোঝা গেল। এই কথা বলার পর আমরা কেউ আর দাঁড়াইনি। সোজা বাসে করে দুর্গাপুর স্টেশন। ট্রেনে উঠে সুবলদা বললেন, এই ফর্দ দেখে মনে হবে বাপের শ্রাদ্ধের ফর্দ, শুধু পঞ্চশস্য গোচনা কুশি নেই। আমি জানতাম এই বাজেট ক্লাবে পাশ করানো যাবে না। কেউই আর কবি গানের দিকে গেল না। অতএব আবার ভাবনা শুরু হলো। শেষ পর্যন্ত হঠাৎ করেই একটা চমৎকার উপায় বাতলালেন গদার বাবা। গদার বাবা বললেন, তোমরা টনসা যাত্রার নাম শুনেছ? ন্যাড়া বলল, কি বললেন? মনসা যাত্রা? গদার বাবা বললেন, না না, মনসা নয়, টনসা যাত্রা। সুবলদা জানতে চাইলেন, ব্যাপারটা আসলে কেমন? গদার বাবা বলতে শুরু করলেন, যাত্রা যেমন হয় তেমনই। এখানেও ছেলেরা মেয়ে সাজে। তবে যেসব যাত্রা দলের যাত্রা দেখে আমরা অভ্যস্ত, তার সঙ্গে তফাৎ হচ্ছে এদের পালায় কোনো বই বা প্রম্পটার থাকে না। টিনের একখানা ট্রাঙ্কে মোটে 1 সেট পোশাক। ওই পোশাক পরে সীতাহরণ, কর্ণার্জুন, নল দময়ন্তী, আবার ফরমায়েশ হলে শাহজাহান কিংবা সিরাজউদ্দৌলা হতে পারে। যা অভিনয় করতে বলবে তাই হবে। তবে রামায়ণ মহাভারত থেকেই বেশি হয়। সুবলদা প্রশ্ন করলেন, কাকাবাবু, ওদের রেট কেমন? গদার বাবা উত্তর দিলেন, শুনেছি রেট তেমন কিছু নয়, কোনো টাকা না দিলেও চলে। ওরা পেলা ধরে রাম সীতার বিয়ের মালা নিলাম করে, শ্রীকৃষ্ণের গলার মালা, এসব নিলামে হেঁকে নাকি বেশ পয়সা কামিয়ে নেয়। সুবলদা বললেন, ওদের তাহলে কিছুই দিতে হয় না? গদার বাবা বললেন, তা কেন, ওদের থাকার জায়গা আর দুবেলা খাবার দিতে হয়, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। আর একটা সুবিধে কি জানো? আমরা সবাই উদগ্রীব হয়ে জানতে চাইলাম, কি? গদার বাবা বললেন, তোমরা যদি চাও তবে শুধু 1 রাত্রি নয়, পরপর 5 রাত্রি পা লাগিয়ে দেবে। টনসা যাত্রার এই হলো মজা। এবার গদার বাবার সঙ্গে কথা পাকা করে ফেলতে যাওয়ার আগে গদার বাবা বললেন, দাঁড়াও, দলের আসল লোকের সঙ্গে কথা কই। আমাদের চটকলে একজন লেবার আছে, তার ছোট ভাই টনসা দলে বিবেকের চরিত্রে গান করে। ওর মাধ্যমে ওর ভাইকে দিয়ে দলপতিকে খবর দিতে হবে। আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম, কিন্তু আমাদের মতো কেউই টনসা যাত্রার নাম শোনেনি। আমাদের পাড়ায় শিবদাস চক্রবর্তীর পণ্ডিত বলে বেশ নাম ডাকছিল। পাড়ায় এবং আমাদের পাশের পাড়ায় যখন কোনো অনুষ্ঠান হতো, তখন অনুষ্ঠানের সভাপতি না পাওয়া গেলে শিবদাসবাবুকে ডাকা হতো। উনি একবার বক্তৃতা শুরু করলে আর থামতে চাইতেন না। শিবদাসবাবুর মুখের সামনে মাইক লাগিয়ে দিয়ে একাধিক ক্ষেত্রে মাইকওয়ালা ঘুমিয়ে পড়তেন। অন্য বক্তারা মঞ্চ ছেড়ে চলে যেতেন। আমরা শিবদাসবাবুকে গিয়ে বললাম, জেঠু, আমরা বালক সংঘের সভ্যবৃন্দ,
আপনার কাছ থেকে একটা জিনিস জানতে এলাম। শিবদাসবাবু বললেন। বলো, কি জানতে চাও? সুবলদা বললেন। টনসা যাত্রা সম্পর্কে কিছু জানেন? এর প্রচলন কবে থেকে? শিবদাসবাবু গড়গড়া খেতেন। গড়গড়ায় টান দিয়ে বললেন। 1740 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ বাংলা বিহার উড়িষ্যার নবাব হন, আর 1742 থেকে শুরু হয় বর্গী হাঙ্গামা। শিবদাসবাবুকে থামিয়ে দিয়ে সুবলদা বললেন, টনসা সম্পর্কে বলতে গিয়ে 1740 থেকে বর্গী হাঙ্গামায় চলে এলেন। টনসা পর্যন্ত আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাব। ন্যাড়া বলে ফেলল, আপনি তো বুড়িয়েই আছেন। বর্গী সর্দার ভাস্কর পণ্ডিত বাংলায় আসার আগেই আপনি। ন্যাড়া আরও কি বলতে যাচ্ছিল, সেটা অনুমান করেই সুবলদা তাকে থামিয়ে দিয়ে বললেন, আমরা চললাম, আপনি গড়গড়া খান। দরজার বাইরে এসে ন্যাড়া বলল, বলে এলে হতো, বাড়িতে বসে বর্গী হামলা সামলান। 3 দিনের মাথায় গদার বাবা পাকা খবর আনলেন। খবর হলো টনসা এখনো হচ্ছে। মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুরে তো বটেই, আমাদের কাছাকাছি চাকদাতেই আছে। ওই দলেই তো আমাদের মিন্টুর ভাই পিন্টু বিবেকের পাঠ করে। সুবলদা বললেন, চটকলে কাজ করে কে? গদার বাবার উত্তর, পিন্টুর দাদা মিন্টু, মানে যে বিবেক সাজে তার দাদা আমাদের চটকলে কাজ করে। আরও যা যা জানার তা গদার বাবার কাছ থেকে জেনে নেওয়ার পর আমাদের যেতে হলো পলতায়। সেখানে টনসা যাত্রার ম্যানেজার কার্তিক পাল থাকেন। তার সঙ্গে কথা বলে বুঝলাম ওরা বলতে চান, গেলে একদিনের জন্য যাওয়া তো আপনাদেরও লোকসান, আমাদেরও। তার চাইতে 7 দিনের টনসা উৎসব করুন। ধর্মীয় কাহিনী, ইতিহাস, মহিষাসুরবধ, দক্ষযজ্ঞ সব রকম পাবেন। যা বলবেন আসরে তাই ফেলব। একবার চন্দ্রগুপ্ত হবে সব ঠিক হয়ে গেল। আসরে ঢোকার আধ ঘন্টা আগে শুনলাম চন্দ্রগুপ্ত প্লে নাকি কলকাতার থিয়েটারে দেখেছেন। আমি বললাম, তাহলে কি চাই বলুন? জমিদার বাবু বললেন, হর্ষবর্ধন করতে পারবে? আমিও ঝপাত করে বলে দিলাম, আপনার হর্ষবর্ধন চাই? পেয়ে যাবেন। জমিদারি গেলে কি হবে, সেই মেজাজ, সেই ঠাটবার তো যায়নি। উনি আসরে এসে গদিয়াটা চেয়ারে বসতে না বসতেই মুড়ার আর্তনাদ, চন্দ্রগুপ্ত, আমার চাঁদু, কোথায় তুমি? গদার বাবার কথাই ঠিক, কোনো টাকা পয়সা ঝামেলা নেই, শুধু থাকা খাওয়ার ব্যবস্থা। আমরা কথা পাকা করে ফিরে এলাম। 2 দিন টানা আলোচনার পর ঠিক হলো, 1 দিন নয়, টানা 7 দিনই টনসা যাত্রা উৎসব হবে। যে সময়ের কথা বলছি তখন গোটা বছর ধরে ছেলেদের এত রকমের পরীক্ষা হতো না। ডিসেম্বরে সব স্কুলেই পরীক্ষার রেজাল্ট বের হয়ে যেত, আর জানুয়ারি থেকে সেশন। তখন পড়াশোনার তেমন চাপ থাকতো না। স্কুলের বার্ষিক স্পোর্টস, ক্রিকেট খেলা, এই করতে করতে সরস্বতী পুজো, ফেব্রুয়ারির শেষ দিকে শিবরাত্রি পড়ত। আমরা তার 2 দিন আগে থেকেই টনসা যাত্রা উৎসব শুরু করার দিন ঠিক করলাম। পাড়ার কেউই প্রায় টনসা যাত্রা দেখা তো দূরের কথা, নামই শোনেনি। ফলে সবার আগ্রহ তুঙ্গে। প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেল। চৌধুরী বাবুদের বাড়ির লাগোয়া 2খানা বড় বড় ঘর ছিল, ওখানেই থাকার ব্যবস্থা। 7 দিন থাকলে 2 বেলা খাওয়ার ব্যবস্থাও আমরা করে ফেললাম। তখন কথায় কথায় স্পন্সর করার মতো পার্টি পাওয়া যেত না। ওই শব্দটার সঙ্গে পরিচয়ই ছিল না। আমাদের গ্রামে সচ্ছল গৃহস্থ নিতান্ত কম ছিল না, অতএব ব্যবস্থা হয়ে গেল। 7 দিনের যাত্রা উৎসব, তাই প্যান্ডেলের বাইরে চা, বিস্কুট, ঘুগনি ইত্যাদি নানা রকম দোকানও বসে গেল। বেশ একটা মেলা মেলা চেহারা। বালক সংঘ আলেকজান্ডারকে দিয়ে ভারত আক্রমণ করিয়ে যে নাকাল হয়েছিল, এবার সেই গ্লানি শুধু দূর হবে না, চিরতরে মুছে যাবে। বরং বালক সংঘের প্রতিটি সদস্যের মুখ
গর্বে আর গৌরবে চকচকিয়ে উঠবে। সুবলদার এই নাতি দীর্ঘ ভাষণ ভোকাল টনিকের কাজ করল। টনসা যাত্রা দলের ম্যানেজার কার্তিক পাল নিজেই বলে উঠলেন, জেনে রাখুন, দেশে এবং বিদেশে টনসা যাত্রা দলই একমাত্র দল যার কোনো একক মালিক নেই। সবাই দলের শিল্পী, কর্মী এবং মালিক। এমন সাম্যবাদ টনসা ছাড়া কোথাও পাবেন না। এক অভিনব জিনিস দেখার জন্য গ্রামবাসী প্রস্তুত হন। আমরা বালক সংঘের পক্ষ থেকে যতটা পেরেছি চোঙা ফুকে আর হ্যান্ডবিল বিলি করে প্রচার করেছি। পুরনো খবরের কাগজে কালি দিয়ে পোস্টার লেখার রেওয়াজ তখন খুব চালু ছিল। আমরা তাও লিখে আঠা দিয়ে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিয়েছি। এবার শুধু অপেক্ষা, অপেক্ষা শুধু আমাদের নয়, গোটা গ্রামের। শুনছিলেন দুলেন্দ্র ভৌমিকের আলেকজান্ডারের পিসির প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।